আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে নিশ্চয় ভালো আছো। তোমরা নিশ্চয় অবগত যে আমাদের সরকার কোভিড-19 কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে কিছুটা হলেও সচল রাখার জন্য ভার্চুয়াল ক্লাসের আয়োজন করেছে। সেই সরকারের নির্দেশনা অনুসরণ করেই আমাদের কলেজের গভর্নিং বডি আমাদেরকে নির্দেশনা দিয়েছে ভার্চুয়াল ক্লাস নেওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের সভাপতি মহোদয় প্রতিনিয়তই এই ক্লাসগুলো পর্যবেক্ষণ করছেন এবং আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, এবং অধ্যক্ষ মহোদয়ও এ ব্যাপারে আমাদেরকে সার্বিক সহযোগিতা দিচ্ছেন। তাই আমরা সব সুযোগ সুবিধা পেয়ে এই ক্লাসগুলো নিচ্ছি, যাতে করে তোমরা উপকৃত হতে পারো। এক্ষেত্রে তোমাদের যে ভূমিকা বা দায়িত্ব, তা হচ্ছে তোমাদের এই ক্লাসগুলো ভালোভাবে অনুসরণ করা। তা না হলে আমরা ক্লাস নিলাম, তোমরা দেখলে না, তাহলে তো আমাদের ক্লাসের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। তাই আমি তোমাদেরকে এই ক্লাসগুলো সঠিকভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করছি। আমি তোমাদের পরিচয় পর্ব শেষে আমার মূল বিষয়ে ফিরে যাব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমার নাম দেওয়া আছে। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক ICT চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরাপাদা, খুলনা। বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, অধ্যায় 3। আজকের আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতির রূপান্তর। শিক্ষণফলগুলো আমরা একটু দেখে নিব। সংখ্যা পদ্ধতির রূপান্তর কি? সংখ্যা পদ্ধতির রূপান্তর ব্যাখ্যা করতে পারবে, দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের নিয়ম জানতে পারবে, দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবে। এরপরে দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল 3টে পদ্ধতিতে নেওয়া যায়। তাই আমি এ ব্যাপারে পরে আসছি আলোচনায়। তাহলে আজকে আমাদের মূল যে বিষয়টা সংখ্যা পদ্ধতি রূপান্তর। তা সংখ্যা পদ্ধতির রূপান্তর আলোচনা করতে গেলে আমাদেরকে অবশ্যই জানতে হবে সংখ্যা পদ্ধতি কী। এগুলো আগের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি। কোনো সংখ্যা বা অঙ্ক প্রকাশ করে বা লিখে যে প্রকাশ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। এটা বিভিন্নভাবে সংখ্যা দেওয়া যায়, আমি গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আজকে আমরা জানবো সংখ্যা পদ্ধতির রূপান্তর। তাহলে রূপান্তর কোনো একটি সংখ্যার মানকে অন্য একটি সংখ্যার সমতুল্য মানে পরিণত করাকে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলে। তাহলে আমরা জানলাম কোনো একটি সংখ্যা, সেই সংখ্যার একটা নির্দিষ্ট মানকে অপর একটি সংখ্যার সমতুল্য মানে পরিণত করার যে প্রক্রিয়া, সেটা হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। রূপান্তর কেন প্রয়োজন? রূপান্তর আমরা কী জন্য করি? আমরা জানি কম্পিউটার সকল কার্যক্রম পরিচালনা করে বাইনারি পদ্ধতিতে, এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কার্য পরিচালনা করি ডেসিমেল বা দশমিক পদ্ধতিতে। কিন্তু আমরা ডেসিমেল পদ্ধতিতে কম্পিউটারকে কোনো তথ্য দিলে কম্পিউটার সেটা বোঝে না, সেটাকে বাইনারিতে রূপান্তর করে দিতে হয়। এই বাইনারিতে রূপান্তর করে দিতে হলে বা কম্পিউটারের কাজের জন্য বাইনারিতে কোনো তথ্য বা ডকুমেন্ট বা প্রোগ্রাম লিখতে হলে এটা অক্টাল এবং হেক্সাডেসিমেল পদ্ধতির মাধ্যমেই সম্পূর্ণ করতে হয়। কারণ বাইনারিতে কোনো তথ্য লিখলে সেটা আকার অনেক বৃহৎ হয়, যেটা ধারণ করা সম্ভব নয়, বোঝা সম্ভব নয়। সেই ক্ষেত্রে
অক্টাল এবং হেক্সাডেসিমেল কোডের মাধ্যমে এটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার ব্যবস্থা করা হয়। এই কারণেই কিন্তু সংখ্যা পদ্ধতির রূপান্তর একান্ত প্রয়োজন এবং সংখ্যা পদ্ধতির রূপান্তরের গুরুত্ব অপরিসীম। এই সমস্ত কারণে আমরা সংখ্যা পদ্ধতি, মোট 4 প্রকার সংখ্যা পদ্ধতি আমরা জানি। এই 4 প্রকার সংখ্যা পদ্ধতির মধ্যে পরস্পরের মধ্যে সমন্বয় করতে মোট 12টি প্রক্রিয়া সম্পন্ন হয়। মোট 12টি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। এই 12টি প্রক্রিয়াকে আমরা 2টি ভাগে বিভক্ত করা হয়েছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর। এবার বাইনারিকে দশমিকে, অক্টালকে দশমিকে এবং হেক্সাডেসিমেলে রূপান্তর, এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে মোট 6টা প্রক্রিয়া, তার মধ্যে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সা, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক। এই হচ্ছে মূল প্রকারভেদগুলো। আমরা একটা ক্লাসে এগুলো আলোচনা করা সম্ভব না, ধারাবাহিকভাবে আমরা সবগুলো আলোচনা করব। আজকে আমি এই সংখ্যা পদ্ধতির রূপান্তর কি সেটা আমরা জানলাম, রূপান্তরের সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। এখন দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের নিয়ম আছে আমাদের। নিয়ম, দশমিক কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমাদের বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হয়। আমরা জানি যে একটি দশমিক সংখ্যার 2টি অংশ থাকে, একটা হচ্ছে পূর্ণাংশ, একটা ভগ্নাংশ। র্যাডিক্স পয়েন্টের দ্বারা এই পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করা হয়ে থাকে। যদি আমরা একটা সংখ্যা এখানে লিখি, একটা সংখ্যা লিখছি, এই সংখ্যাটা কি সংখ্যা আমরা সেটা জানতে পারি কিসের মাধ্যমে? এখানে আমরা একটা বেজ দিয়ে, এই বেজ যখন 10 থাকবে তখন আমরা বুঝবো এটা একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির 2টি অংশ আমরা দেখছি। প্রথম এই বিন্দুটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট, এই পয়েন্টের আগের অংশটাকে বলা হয় পূর্ণাংশ এবং এর পরের অংশটাকে বলা হয় ভগ্নাংশ। তা কোনো সংখ্যাকে অন্য সংখ্যা রূপান্তর করতে গেলে এই 2টার জন্য আলাদা নিয়ম অনুসরণ করতে হয়। অর্থাৎ দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে প্রথমে এই সংখ্যাটাকে, পূর্ণ সংখ্যাটাকে একটা নিয়মে করতে হবে, সেটা হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে। আর পরের অংশটাকে অন্য একটা নিয়মে করতে হবে, সেটা হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু বাইনারির বেজ হচ্ছে 2। তা এইগুলো জানতে গেলে, যেহেতু গুণ ভাগ ইত্যাদি বিষয়গুলো আছে, এইগুলো জানতে গেলে এর আগে আমাদেরকে আরও কিছু বিস্তারিত বিষয় সংক্ষেপে একটু ধারণা থাকা দরকার। সেই ধারণাগুলো যদি থাকে তাহলে আমরা সহজে জিনিসগুলো বুঝতে পারবো, আমরা রূপান্তরগুলো করতে পারবো। আর এই বেসিক ধারণা যদি না থাকে তাহলে কিন্তু আমরা এগুলো করতে সক্ষম হব না, সহজে বুঝতে পারবো না। তোমরা দেখো এখানে আমি লিখছি কয়েকটা শব্দ, বিট। তাহলে আগে আমাদেরকে জানতে হবে বাইনারিতে যখন আমরা কোনো কাজ করি তখন আমরা জানি যে বিট হিসেবে এগুলো ব্যবহার করা হয়, বিট বলা হয়। তাহলে বিটটা কি যদি আমরা না জানি, বাইটটা কি যদি না জানি, তাহলে কিন্তু আমরা এগুলো সহজে বুঝবো না, সঠিকভাবে কাজও করতে পারবো না। তাই আগে আমরা এগুলো একটা সংক্ষিপ্ত ধারণা নিব। তারপরে আমি বলছিলাম যে এখানে করতে গেলে গুণ করতে হবে, ভাগ করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। যদি এই বেসিক ধারণা আমরা অনেকে করতে পারি, যোগ করতে পারি, গুণ করতে পারি, কিন্তু বিস্তারিতভাবে যদি আমরা এগুলোকে জিজ্ঞাসা করি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারি না। যদি বলা হয় ভাগ কাকে বলে, আমরা কিন্তু কেউ বলতে পারবো না। একটা ভাগ করতে গেলে কয়েকটা অপারেটর সাহায্যে ভাগ করতে হয় এবং এখানে কয়েকটা সংখ্যা কয়েকটা ভাগে বিভক্ত থাকে, প্রত্যেকটা আলাদা নাম থাকে, নামগুলো আমরা বলতে পারি না। এই কারণে আমি এখানে সংক্ষেপে এই বিষয়ে একটু ধারণা তোমাদেরকে দিব। বিট, বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1কে এক একটি বিট বলা হয়। তাহলে বাইনারিতে আমরা জানি 2টি অঙ্ক ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই দুটোকে বিট বলা হয়,
তাহলে বিট আমরা জানলাম। এই 8টি বিটের একটি গ্রুপকে বলা হয় বাইট। 1 বাইট সমান 1 ক্যারেক্টার, 1 ক্যারেক্টার সমান 8 বিট। তাহলে 8টি বিট এরকম, 8টি বিট যখন একরকম হবে, আমরা যদি এই বিটগুলো আমরা দেখি একটু, 0 1 0, এই যে 8টা বিটের একটা গ্রুপ করেছি, একে বলা হয় বাইট। 8টি বিটের একটা গ্রুপ মিলে একটা বাইট হয়। বাইটের পরে আমরা হচ্ছে নিবল। নিবলটা একটা পরিচিত বিষয়, কারণ এর মাধ্যমে হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহারের সুযোগ বা পদ্ধতি বা সিস্টেম এখানে ব্যবহার করা হয়ে থাকে। কারণ হেক্সাডেসিমাল আমরা জানি যে 4 ডিজিটে ব্যবহার করা হয়। আর নিবল হচ্ছে যে 8টি একটি বাইটের অর্ধেক, একটি বাইটের অর্ধেককে এক নিবল বলা হয়। তাহলে 8টি বিট মিলে একটি বাইট হয়, তাহলে 4টি বিটকে একত্রিত করলে একটি নিবল হয়। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাকে 4 ডিজিটে আমরা প্রকাশ করে থাকি, আমরা জানি এটা। তাহলে একটি বাইটের অর্ধেককে এক নিবল বলা হয়। শব্দ, কয়েকটি বিট বা বাইটের সমষ্টিকে কম্পিউটার শব্দ, কয়েকটি বাইটের সমষ্টিকে কম্পিউটার শব্দ বলা হয়। তাহলে এগুলো আমরা সংক্ষেপে একটু জানলাম। এরপরে আমরা জানবো যে ভাগ। আমরা এরপরে যে ভাগের যে বিষয়টা আমরা এখানে জানবো, এখানে একটি বড় সংখ্যাকে একটি বড় সংখ্যা হতে একটি ছোট সংখ্যাকে, আমরা যদি ভাগের ক্ষেত্রে বলি, একটি বড় সংখ্যা হতে একটি ছোট সংখ্যাকে কতবার বিয়োগ করা যায় তা সংক্ষেপে বের করার নিয়মকে ভাগ বলা হয়। একটি বড় সংখ্যা হতে একটি ছোট সংখ্যাকে কতবার বিয়োগ করা যায় তা বের করার যে সংক্ষিপ্ত নিয়ম, সেটাকে বলা হয় ভাগ। একটা ভাগ যখন আমরা করতে যাই, তখন তার কয়েকটা অংশ থাকে। যেরকম আমরা যদি বলি, একটা সংখ্যা আমরা লিখি, আমরা 20 লিখলাম, একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমরা একটা ভাগফল পাচ্ছি, এখানে একটা ভাগশেষ পাবো। তাহলে এই প্রত্যেকটার কিন্তু এক একটা নাম আছে। তাহলে এই যে সংখ্যাটা, এটাকে বলা হয় কি ভাজ্য। মূল সংখ্যা এটাকে ভাজ্য। আর যাকে দিয়ে আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজক। ভাগ করার পরে আমরা একটা ফলাফল পাই, সেটাকে বলা হয় ভাগফল। এবং ভাগের কার্যক্রম শেষে একটা অবশিষ্ট থাকলে সেটাকে বলি ভাগশেষ। তাহলে এই জিনিসগুলো আমাদের সবার একটু জানা যায়। অনেক সময় আমাদের বইতে লেখা থাকে ভাজ্যকে গুণ করতে হবে বা ভাজ্য রাখতে হবে। তাহলে ভাজ্য কোনটা যদি আমরা না জানি, তাহলে আমরা জানলাম যে আমরা যে মূল সংখ্যাটা সেটা হচ্ছে ভাজ্য, যেটা দিয়ে ভাগ করি সেটাকে ভাজক বলা হয়, ভাগ করার পর যেটাকে পাই সেটা ভাগফল, এবং যেটা অবশিষ্ট থাকে সেটা ভাগশেষ। অনুরূপভাবে যদি আমরা গুণের ক্ষেত্রে আসি, তাহলে এখানে আমরা 2 বা 2 এর অধিকবার যোগ করলে যে ফল হয়, কোনো সংখ্যাকে 2 বা 2 এর অধিকবার যোগ করলে যে ফল হয় তা বের করার সংক্ষিপ্ত নিয়মকে বা সংক্ষেপে বের করার নিয়মকে বলা হয় এখানে গুণ। গুণ করতে গেলে, একটা সংখ্যাকে গুণ করতে গেলে আমাদের এখানে কয়েকটি অপশন চলে আসে। একটা গুণ্য, গুণক, গুণফল ইত্যাদি এখানে আসে। যোগ করতে গেলে 2 বা ততোধিক সংখ্যাকে একত্রিত করাকে যোগ বলা হয়। অনুরূপভাবে যদি আমরা বলি বিয়োগ, তাহলে একটি বড় সংখ্যা হতে একটি ছোট সংখ্যা বা তার সমান সংখ্যাকে বাদ দেওয়াকে বিয়োগ বলা হয়। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রাইমারি লেভেলের বেসিক জিনিস, কিন্তু আমরা সময়ের ব্যবধানে ভুলে যাই। তাই বাস্তব ক্ষেত্রে আমরা অনেক সময় এগুলো স্মরণ রাখতে পারি না, বিধায় আমাদের সমস্যা হয়। তাই আমি সংক্ষেপে একটু ধারণা দিলাম। এখন আমি আমাদের মূল আলোচনায়, অর্থাৎ আমি যেটা বলছিলাম, আমাদের শিক্ষণফল অনুসারে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের নিয়ম,
তা দশমিক সংখ্যা আমি বলেছি আগে যে দুইটি ভাগে বিভক্ত, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তা দশমিক কোনো পূর্ণ সংখ্যাকে, যেরকম একটি পূর্ণ সংখ্যা দশমিক একটি পূর্ণ সংখ্যা, এই সংখ্যাটা আছে কিসে? দশমিক, একটা পূর্ণ সংখ্যা। এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের নিয়ম হচ্ছে সংখ্যাটিকে বাইনারি সংখ্যার বেস 2 আমরা জানি। তাহলে বাইনারি হচ্ছে যে সংখ্যা পদ্ধতি দুটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলা হয়। আর দুটি অঙ্ক হচ্ছে 0, 1, আর এদের ভিত্তি বা বেস হচ্ছে 2। আর দশমিক সংখ্যা যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় সেটাকে বলা হয় দশমিক সংখ্যা। আর এই সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়, সেটা হলো 0 থেকে 9। তাহলে দশমিক সংখ্যা আমরা চিনব কি রে? দশমিক সংখ্যার বেস যদি 10 থাকে, এটাকে বেস বলা হয়। অর্থাৎ একটু সাবস্ক্রিপ্ট সিস্টেমে যদি নিচে 10 দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো এটা দশমিক সংখ্যা। তাহলে একটা দশমিক সংখ্যা আছে 99, এর যদি আমরা বাইনারিতে করতে চাই তাহলে বাইনারি সংখ্যার বেস দিয়ে একে কি করতে হবে? ভাগ করতে হবে। এবং ভাগ শেষ যেটা বা অবশিষ্ট যেটা থাকবে সেটাকে সংরক্ষণ করতে হবে। পুনরায় ভাগফলকে পুনরায় 2 দিয়ে ভাগ করতে হবে। এভাবে দ্বিতীয় তৃতীয় ধাপের ন্যায় বারংবার 2 দিয়ে ভাগ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল আমরা 0 পাব। ভাগফল যখনই 0 পাব তখনই ভাগের প্রক্রিয়া বা কার্যক্রম শেষ করতে হবে এবং এমএসবি থেকে অর্থাৎ নিচ থেকে উপর দিকে ভাগ শেষগুলো সাজিয়ে লিখলে আমরা দশমিকের সমমানের বাইনারি সংখ্যাটা পেয়ে যাব। এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর যদি সংখ্যাটা ভগ্নাংশ হয়, সে আমি একটা ভগ্নাংশ সংখ্যা এখানে লিখলাম, একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাই এই সংখ্যার ক্ষেত্রে আলাদা একটা নিয়ম আছে। অর্থাৎ এই সংখ্যার নিয়মটা হচ্ছে ভগ্নাংশটাকে 2 দিয়ে গুণ করতে হবে এবং অবশিষ্ট বা পূর্ণ সংখ্যাটাকে সংরক্ষণ করতে হবে। পূর্ণ সংখ্যাটাকে সংরক্ষণ করতে হবে। এখানে গুণ করার পরে যদি পূর্ণ সংখ্যা থাকে পূর্ণ সংখ্যাটাকে সংরক্ষণ করতে হবে। যদি পূর্ণ সংখ্যা না থাকে সেই ক্ষেত্রে 0 সংরক্ষণ করতে হবে। এভাবে ভগ্নাংশকে পুনরায় 2 দিয়ে গুণ করতে হবে। পর্যায়ক্রমে দ্বিতীয় তৃতীয় ধাপের ন্যায় পর্যায়ক্রমে বারংবার 2 দিয়ে গুণ করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ বা গুণফল 0 না হয়। ভগ্নাংশ বা গুণফল 0 হলে আমাদের গুণের কার্যক্রম শেষ করতে হবে এবং এখানে এলএসবি এমএসবি অর্থাৎ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন উপর থেকে নিচ দিকে সংখ্যাগুলো সাজিয়ে লিখলে আমরা যে সংখ্যা পাব সেটাকে বলবো দশমিক সংখ্যার সমমানের বাইনারি সংখ্যা। তাহলে আমরা সংক্ষেপে সহজে একটা ভাগ আজকে ক্লাসে দেখব। আমরা এখানে দেখছি আমাদের একটা সংখ্যা আছে, সংখ্যাটা আমরা বলছি এখানে 99 একটা সংখ্যা ছিল 99। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে এখানে আমরা যেটাকে পাচ্ছি দেখো 49 আমরা পাচ্ছি এখানে। তাহলে আমাদের থাকছে কত? 1 থাকছে।
এরপরে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে আমরা যেটাকে পাচ্ছি 24 দুগুণে 48, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 24। আমাদের ভাগশেষ থাকছে 1। 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি 12, এখানে থাকছে 0। এরপরে যদি আমরা 12কে 2 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি 6, ভাগশেষ 0। 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে আমাদের যে বিষয়টা আছে 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি 3 পাচ্ছি, একটা 6 যদি করি 3, তাহলে এখানে 3 দুগুণে 6। এখানে আমাদের যে অপশনগুলো আমরা পাচ্ছি এখানে কিছু থাকে না, না থাকলে আমরা পাচ্ছি 0। এখন 3কে যদি করি, 3কে যখন আমরা ভাগ করব তখন আমাদের হচ্ছে এখানে 1, এখানে আমরা পাচ্ছি 1, আমাদের থাকছে 1। 1কে যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, যার কারণে এখানে ভাগফল আমরা পাচ্ছি কত 0 এবং অবশিষ্ট 1। তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশন ছিল কি শিক্ষার্থীবৃন্দ, মনে রাখতে হবে আমাদের কন্ডিশন ছিল কি এখানে ভাগফলটাকে 0 করতে হবে। আমরা কিন্তু ভাগফল 0 পেয়েছি, ভাগফল 0 হলে আমাদের কার্যক্রম শেষ ভাগে। তাহলে আমরা কিন্তু আমাদের ধাপগুলো পূরণ করে আমরা এখানে 0 পেয়েছি, আমাদের এই ভাজ্য বা ভাগফল এখানে 0 আনতে হবে, সেটা আমরা পেয়েছি, আমাদের ভাগের কার্যক্রম শেষ। এখন আমরা বলছিলাম যে এখানে সংখ্যার যে পর্যায়ক্রম এটাকে বলা হচ্ছিল কি, আমরা যেটাকে বলে থাকি এম এস বি, এটাকে আমরা বলে থাকি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা। তাহলে সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা এইভাবে যাব, অর্থাৎ নিচ থেকে উপর দিকে যাব। উপর দিকে হচ্ছে কি এল এস বি, তাহলে এল এস বিটা হচ্ছে এখানে কি সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা। তাহলে এইগুলো যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাচ্ছি 1 1 0 0 0 1 1। এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা হচ্ছে বাইনারি সংখ্যা, অর্থাৎ দশমিকের 99 এর সমমানের বাইনারি যে মানটা পেলাম সেটা হচ্ছে এটা। এখন যদি এটাকে আমরা প্রুফ করে দেখি তাহলে আমরা দেখব এর যে মানটা বের করতে পারবো, বাইনারি মানটা বের করলে 99 হচ্ছে। তাহলে আমরা এভাবেই আমাদের দশমিক কোনো পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে অনুসরণ করছো, এবং যারা অনুসরণ করছো তারা অবশ্যই এই ধরনের যে কোনো দশমিক সংখ্যা থাকলে তারা তাকে বাইনারিতে রূপান্তর করতে পারবে। এবং এর পরবর্তীতে যদি এরকম কোনো সংখ্যা থাকে অর্থাৎ ভগ্নাংশ, সে ভগ্নাংশ কীভাবে করতে হয় নিয়মটা আমি বলেছি, কিন্তু আজকে ক্লাসের সময় স্বল্পতার কারণে, কারণ ক্লাসের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সেই সময়সীমা শেষ হওয়ার কারণে আজকে আমি ভগ্নাংশটা দেখাতে পারিনি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি ভগ্নাংশ এবং অন্যান্য যে পদ্ধতি দশমিক থেকে অক্টাল, হেক্সাডেসিমেল, এই পদ্ধতিগুলো আগামী ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা সকলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটাকে সার্চ দিলে আমাদের কলেজের সকল শিক্ষকের ক্লাসগুলো সেখানে পাবে, সেই ক্লাসগুলো তোমরা দেখবে। তোমরা সকলে বইয়ের সাথে একটু বেশি বেশি সম্পর্ক তৈরি করবে, বাড়ি থেকে বাইরে কম যাবে, মাস্ক ব্যবহার করবে, অন্যান্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। এই বলে
আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।